আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নগুলো সমাধান করব। তো তাহলে চলো আমরা আগে প্রশ্নগুলো একটু দেখে নেই এবং সেই প্রশ্নগুলোর উত্তর বোঝার চেষ্টা করি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন, আচ্ছা দেখো ফার্স্ট কোশ্চেন আমাদেরকে কি বলছে, কণার গতি তত্ত্ব কি ব্যাখ্যা করো। অর্থাৎ কোন একটা পদার্থের অবস্থার পরিবর্তনকে যে কণার সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটাকে জানি আমরা কণার গতি তত্ত্ব বলে। তো এটি এখন আমাকে এখানে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো কি বলছে দেখো, যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতি শক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। শুরুতে আমরা এটা ডেফিনেশন বা সংজ্ঞা নিয়ে আমরা এখানে কাজ করলাম যে কণার গতিতত্ত্ব কাকে বলে। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী অংশে দেখো কি বলতেছে, যে কঠিন, তরল মানে প্রতিটি পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আমরা প্রত্যেকটা পদার্থকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণায় ভাগ করতে পারি। এই কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল বিদ্যমান, যার ফলে কণাগুলো একত্রে আবদ্ধ হয়ে থাকে। আবার কণাগুলোর গতিশক্তিও বিদ্যমান, তাপমাত্রা বাড়ালে কণাগুলোর গতিশক্তি বাড়ে। আচ্ছা, তো এখন আসলে ব্যাপারটা আমি এখান থেকে একটু সহজে বা সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখো এখানে ফার্স্টে আমরা যেটা বলতে পারবো, যে কোনো পদার্থেরই কিন্তু এরকম তিনটা অবস্থা আছে, কঠিন, তরল এবং এরকম গ্যাসীয়। সো আমরা জানি কঠিন পদার্থের মধ্যে অণুগুলো জাস্ট কি থাকে, এরকম খুব কাছাকাছি থাকে। তরল পদার্থের মধ্যে একটা স্পেস তৈরি হয়, আর গ্যাসীয় পদার্থের মধ্যে স্পেসটা আরো বেশি বা ব্যাপক আকারে তৈরি হয়। সো কণাগুলোর যে এই অবস্থা, এই কণাগুলোর অবস্থা যার মাধ্যমে মানে কণাগুলোর অবস্থার মাধ্যমে যে আমরা পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় তিনটা অবস্থার ব্যাখ্যা করতে পারবো, এজন্য এটাকে কি বলা হয় বলতো, এজন্য এটাকে বলা হয় কণার গতি তত্ত্ব। সো এই ব্যাপারটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত, কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল বিদ্যমান, যার ফলে মানে কণাগুলোর বলতে বলতে মানে এটা বোঝাচ্ছে যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি, তরল পদার্থের একটু কম, গ্যাসীয় পদার্থের আরো কম। ঠিক আছে? আচ্ছা, তো যার ফলে কণাগুলো একত্রে আবদ্ধ হয়ে থাকে। আবার কণাগুলোর গতিশক্তিও বিদ্যমান। সো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কণার মধ্যে আকর্ষণ বল এবং গতিশক্তি পরস্পরের সাথে বিপরীতভাবে আবর্তিত হয়। গতিশক্তি যত বেশি হবে আকর্ষণ বল তত কম হবে, আবার আকর্ষণ বল যত বেশি হবে গতিশক্তি তত কম হবে। আচ্ছা দেখো, এটা বলছে তাপমাত্রা বাড়ালে, লাস্টে এসে বলতেছে তোমাকে যে এটা সম্পূর্ণরূপে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়ালে কণাগুলোর গতিশক্তি বাড়ে এবং তারা দ্রুত চলে। আবার তাপমাত্রা যদি আমরা কমাই দেই তাহলে গতিশক্তি কমে যায় এবং তারা খুব ধীরে ধীরে চলে। সো এই তত্ত্বের মাধ্যমে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করা যায়। কোন তত্ত্বের মাধ্যমে? কণার গতি তত্ত্বের মাধ্যমে। কিভাবে ব্যাখ্যা করা যায়? কণার সাহায্যে, কণার আলোচনা দিয়ে চাইলে আমরা এটাকে কি করতে পারবো, সহজেই ব্যাখ্যা করতে পারবো। সো আশা করছি তোমরা এই প্রশ্নের অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কোনটা? যেই প্রক্রিয়ার জন্য কোনো এক্সট্রা চাপের কোনো প্রয়োজন হচ্ছে না, যেটা তোমার কোনো কাজ, তোমার কোনো সাহায্য ছাড়াই যেই প্রক্রিয়াটা নিজে নিজে চলতে পারে, সেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। সো আমরা একটু এখন এটার সংজ্ঞাগুলো একটু দেখবো, যে কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পথের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ফার্স্টে ব্যাপন বলে। আচ্ছা, ব্যাপন ঘনত্বের উপর নির্ভরশীল। ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। আগেই বলছি কিন্তু ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। অর্থাৎ তোমাকে যে ব্যাপিত হতে, কোনো একটা বস্তুর ব্যাপন ঘটার জন্য যে আমাকে এক্সট্রা প্রেসার ক্রিয়েট করতে হবে এমনটা নয়। ঠিক আছে? আচ্ছা, ফলে কোনো চাপ প্রয়োগ ছাড়াই পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে আপনা আপনি ছড়িয়ে পড়তে পারে। অতএব বলা যায় যে ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে আমি তোমাকে একটা সহজ একটা হিসাব বুঝাই। জাস্ট বুঝাতে চাচ্ছে যে ব্যাপনের জন্য এক্সট্রা কোনো জিনিস তোমাকে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, কোনো তাপ দেওয়ার দরকার নাই, কোনো চাপ প্রয়োগ করার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। ব্যাপনটা আপনা আপনি হবে। তবে হ্যাঁ, তুমি তাপমাত্রা যদি দাও তাহলে কঠিন পদার্থের ব্যাপনের হারটা বৃদ্ধি পাবে। কিন্তু এমন না যে আমি তাপ না দিলে সেটার ব্যাপন হবেই না। তাপ না দিলেও ব্যাপন হবে, বাট তাপ দিলে ব্যাপনের হারটা আরও বেশি হবে। এজন্য যেহেতু এখানে আমি কোনো বাইরের কোনো সাহায্য ছাড়াই ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারতেছি, তাই বলা যায় যে ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন দেখো, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মধ্যে কার ব্যাপনের হার বেশি? আচ্ছা, সো আমরা এই প্রশ্নের এখন অ্যান্সার খুঁজবো যে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মধ্যে কার ব্যাপনের হার বেশি। সো দেখো, এরকম ফার্স্টে সূত্রটাকে একটু দেখে নাও, যে বস্তুর ব্যাপনের হার, এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কার সাথে? আণবিক ভরের সাথে। সো আণবিক ভর যত বাড়বে ব্যাপনের হার তত কমবে। আণবিক ভরের সাথে ব্যাপনের হার একটা ব্যস্তানুপাতিক রিলেশনে সম্পর্কযুক্ত। এবারে আসো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ভর কত? কার্বনের ভর 12 আর দুইটা অক্সিজেন, তাহলে দুইটা প্রত্যেকটা ভর 16 করে। সো মোটামুটিভাবে আমরা এখান থেকে পাচ্ছি 44। আর একটা পাচ্ছি কি মিথেন, তাই না? মিথেনে কার্বনের ভর কত? 12 প্লাস 4টা হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন যেহেতু 4টা, এই জন্য 4, প্রত্যেকটা ভর 1 করে।
মোটামুটি ভাবে 16 পাচ্ছি। তাহলে এখন তাহলে দেখো আমাদের এই সূত্র বলতেছে যে আণবিক ভর যদি বাড়ে ব্যাপনের হারটা কমে যাবে, তাই না? তাহলে আমার আণবিক ভর বেশি কার? মিথেনের। এই আণবিক ভর বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, তাহলে ব্যাপনের হার কম কার? কার্বন ডাই অক্সাইডের। আবার আণবিক ভর কম কার? মিথেনের, তাহলে ব্যাপনের হার বেশি কার? মিথেনের। ঠিক আছে, সো তুমি এখানে জাস্ট লাস্ট এভাবে ডিসিশন দিতে পারো যে আমাদের এদের দুজনের মধ্যে ব্যাপনের হারটা বেশি হবে মিথেনের, আর ব্যাপনের হারটা কম হবে কার? কার্বন ডাই অক্সাইডের। কেন কার্বন ডাই অক্সাইড মানে ব্যাপনের হার কমে যাচ্ছে? কারণ তার ভর বেশি, তার অণুর আকারটা অনেক বড়, ছড়িয়ে পড়তে অনেক বেশি সময় লাগবে কার তুলনায়? মিথেন গ্যাসের তুলনায়। সো আমরা এই জন্য এভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এর আগের কোশ্চেনের মতোই, অ্যামোনিয়া ও HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন? অ্যামোনিয়া এবং HCl। সো দেখো আমাদের সূত্র আমরা আর পাল্টাবো না, আমাদের সূত্র সেম, ব্যাপনের একটাই সূত্র যেটা আমরা সব জায়গায় ব্যবহার করি। এবারে আমরা জাস্ট আণবিক ভর নিব। তো আমাদের গ্যাসীয় পদার্থ ছিল কে কে? অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাসীয় অবস্থা। সো এই দুটো নিয়ে আমরা এখন কাজ করব। তো দেখো অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত? NH3 এর ভর, তা নাইট্রোজেন 14 প্লাস 3টা হাইড্রোজেন, তার মানে কত? 3 × 1 ইজিকোস টু কত পাচ্ছি আমরা? 17 বা 17 পাচ্ছি। আর HCl কত পাবো? দেখো HCl হাইড্রোজেন 1 আর ক্লোরিন কত? 35.5 ইজিকোস টু কত পাচ্ছি আমরা? 36.5। তাহলে আমাদের যে দুইটা গ্যাসীয় পদার্থ ছিল এদের আমরা আণবিক ভর বের করে ফেললাম। এবারে ডিসিশন কি হবে? যে যার ভর বেশি তার ব্যাপনের হার কম। তাহলে ভর কম কার? আণবিক ভর কম কার? অ্যামোনিয়ার। তাহলে ব্যাপনের হার বেশি হবে কার? তাহলে আমাদের ব্যাপনের হার বেশি হবে অ্যামোনিয়া গ্যাসের, কারণ অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর HCl থেকে অনেক কম, HCl থেকে অনেক কম। তাহলে এই জন্য ওর ব্যাপনের হারটা কি হবে? অনেক বেশি হবে, ব্যাপনের হারটা অনেক বেশি হবে। ওকে, তো গেল এটা। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে যে আচ্ছা বলতেছে যে H2S এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন? তা আমরা এখন ওই যে ভরের সাহায্যে কিন্তু আমরা এরকম সমস্ত গ্যাসের ব্যাপনের হার নিয়ে আমরা ডিসিশন দিতে পারবো। H2S এবং কার্বন ডাই অক্সাইড। আমাদের এবার আলোচনায় থাকবে H2S হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড। সো দেখো আমরা এটাও সমাধান করতে পারবো। আচ্ছা ফার্স্টে আসো H2S ভর কত হবে? হাইড্রোজেন দুইটা, 2 × 1, প্রত্যেকটার ভর 1 করে। সালফার একটাই আছে, একটার ভর 32 ইজিকোয়াস টু 34। কার্বন ডাই অক্সাইডের ভর কত? কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বনের ভর 12 প্লাস দুইটা অক্সিজেন, তার মানে 2 × 16 ইজিকোয়াস টু কত পাচ্ছি আমরা? 44। সো H2S এর ভর হচ্ছে 34, কার্বন ডাই অক্সাইডের ভর হলো 44। এবারে এই দুইটা গ্যাসের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ভর কম কার? হাইড্রোজেন সালফাইডের। তাহলে ব্যাপনের হার বেশি কার হবে? অবশ্যই হাইড্রোজেন সালফাইডে। সো আমাদের ব্যাপনের হার বেশি হবে H2S। আর কার্বন ডাই অক্সাইডের ভর যেহেতু 44, মানে কার্বন ডাই অক্সাইডের ভর যেহেতু বেশি তাহলে এর ব্যাপনের হারটা কম হবে। ভর যেহেতু বেশি তাহলে এর ব্যাপনের হারটা কম হবে। সো আমরা এইভাবে ভরের সাহায্যে এইটুকু সূত্র লিখে দিন। যদি আমরা যে কথাগুলো তোমাদেরকে মুখে বলতেছিলাম যে কার্বন ডাই অক্সাইডের ভর যেহেতু বেশি তাহলে এটার অণুর আকারটা বড়, বড় অণু ছড়িয়ে পড়তে একটু বেশি সময় নেবে। বড়ই না বরং ভারীও, যেহেতু ভরটা বেশি, বড় প্লাস ভারী দুইটাই। সো এই জন্য সে ছড়িয়ে পড়তে বেশি সময় নেবে। অন্যদিকে হাইড্রোজেন সালফাইডের অণুর আকৃতিটাও ছোট প্লাস আণবিক ভরও কম, সো সে একটু হালকা, সে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারবে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারার কারণেই তার ব্যাপনের হারটা কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হারের তুলনায় বেশি হবে। আচ্ছা এবারে আসো, খেয়াল করো নেক্সট যেটা বলছে যে তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক কিরূপ তা ব্যাখ্যা করো। তাহলে মনে রাখবা যে গ্যাসের আয়তন, খেয়াল করো আয়তনের সাথে কিন্তু তাপমাত্রারও সম্পর্ক আছে, চাপেরও সম্পর্ক আছে। তো আমরা এখন এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, তাপমাত্রা এবং চাপ। সো ফার্স্টে আসো, তুমি চিন্তা করতে পারো এইভাবে যে তাপমাত্রাকে ধরো আমরা টি দ্বারা প্রকাশ করলাম, চাপ মানে প্রেসারকে পি দ্বারা, আর আয়তনকে আমরা প্রকাশ করলাম ভি দ্বারা। ঠিক আছে, আয়তনকে প্রকাশ করলাম আমরা ভি দ্বারা। এবারে আসো নেক্সট যেটা হবে যে কোশ্চেনটা যেটা ছিল যে কার সাথে? তাপমাত্রার সাথে চাপের সাথে আয়তন, মানে তাপ এবং চাপের সাথে আমরা আয়তনকে ফিক্স করে নিচ্ছি। এখানে আমরা আয়তন নিয়ে কাজ করব। সো খেয়াল করো আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে? আর আয়তনের সাথে প্রেসারের সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক।
তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে কোনো বস্তুর তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে ওই বস্তুর আয়তনটা কি হবে? বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়ালে ওই বস্তুর আয়তন বাড়বে। যেরকম ধরো একটা সিলিন্ডার তাপ দিলে সেটা ফেটে যায়, কেন? কারণ সে তার আয়তনটাকে বৃদ্ধি করতে চেষ্টা করে, বাট সে তো বৃদ্ধি করতে পারে না। সে যতটুকু পর্যন্ত বৃদ্ধি করতে পারে সে ততটুকু পর্যন্ত বৃদ্ধি করে, এরপরে আর যখন সম্ভব হয় না তখন সে ফেটে গিয়ে সে তার আয়তনটাকে মানে বেশি করে বা বেশি দেখায় আর কি। আবার প্রেশারের সাথে আয়তনের সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন? খেয়াল করো, তোমার হাতে একটা বেলুন আছে, এখন বেলুনটাকে যদি তুমি চারদিক থেকে চাপ দাও তাহলে বেলুনটা কি হয়ে যাবে? আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো যত আমরা বেলুনের উপর চাপ বেশি প্রয়োগ করব ভিতরগত দিক থেকে বেলুনটা আস্তে আস্তে ছোট হবে, তো প্রেশার বাড়াচ্ছি আয়তন কমে যাচ্ছে, ঠিক আছে? সো হিসাবটা এরকম যে এখানে আমরা জাস্ট বলতে পারি যে টি যদি বাড়ে তখন ভিও বাড়বে, তার মানে দুইটাই বাড়বে, একটা বাড়লে আরেকটা বাড়বে। আর এখানে পি যত বাড়বে ভি তত কমবে, সো এখানে একটা বাড়লে আরেকটা কমবে। সো এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো আমাদের অ্যান্সারের মধ্যে কিন্তু কথাগুলো লেখা হচ্ছে এইভাবে যে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, কারণ এ সময় গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি খুবই কমে যায়। আন্তঃআণবিক শক্তি খুবই কমে যায়। আবার তাপমাত্রা হ্রাস করলে আন্তঃআণবিক শক্তি বেড়ে যায়, কারণ তাপমাত্রা তো জানি আমরা, তাপমাত্রা মানে কি? শক্তি দেওয়া। সো তাপ দিচ্ছ তার মানে গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক সংঘর্ষ বাড়বে, দূরত্বটা বেড়ে যাবে, ঠিক আছে? সো এইটাই বলতেছে। আবার আন্তঃআণবিক শক্তিও কমে যাবে। আচ্ছা, অর্থাৎ তাপমাত্রা ও আয়তন পরস্পরের কি বলতো? সমানুপাতিক। যেটা বলছিলাম তাপমাত্রা ও আয়তন পরস্পরের সমানুপাতিক। আবার চাপ বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কমে যায়। এই যে দেখো ডিসটেন্সটা কি হয়ে যাচ্ছে বলতো? কমে যাচ্ছে, যার কারণে আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়, ফলে আয়তন সংকোচন হয়। অর্থাৎ চাপ ও আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক, যেটা বলছিলাম যে একটা বাড়লে আরেকটা কমবে। এখন চাপের ক্ষেত্রে দেখাচ্ছে যখন চাপ দিবে অণুগুলো কাছাকাছি চলে আসবে, আকর্ষণ বল বাড়বে পদার্থের মধ্যে, সো তখন আয়তনটা কমে যাবে। আবার তাপমাত্রা যখন দিবা অণুগুলোর মধ্যে শক্তি বাড়বে, আন্তঃকণা সংঘর্ষ বাড়বে, অণুগুলো একে অপর থেকে দূরে সরে যাবে, ফলে আয়তনও বাড়বে। দুইটা সেম হবে, তাপমাত্রা এবং আয়তন বৃদ্ধি পাবে। যাচ্ছি আমরা পরবর্তী অংশ। দেখো কি বলতেছে এখানে, বলতেছে যে পাকা কাঁঠাল থেকে গন্ধ কোন উপায়ে পাওয়া যায় ব্যাখ্যা করো। অর্থাৎ কাঁঠাল বা কোনো ফলের সুগন্ধ আমরা পাই জ্যৈষ্ঠ মাসে, সাধারণত আম কাঁঠালের একটা সিজন থাকে। সো এই গন্ধটা আসলে কোন প্রক্রিয়া আসে? তুমি গন্ধও বলতে পারো, ঘ্রাণও বলতে পারো, হট এভার যে যেটাই বলো না কেন, তো আমাদেরকে এখন এটা ব্যাখ্যা করতে হবে। তো প্রথম কথা, যে কোনো কিছুর ঘ্রাণ এটার জন্য আমাদের সাথে কি ব্যাপন এবং নিঃসরণ উভয় জড়িত। ঘ্রাণ রিলেটেড কোনো বস্তু যখন আমাদের কাছে আসবে বা দুর্গন্ধ হোক যেটা, সেটা কিন্তু ব্যাপন এবং নিঃসরণ দুইটা প্রসেস আমাদের সাথে জড়িত। এখানে কি বলেছে দেখো, পাকা কাঁঠালের অভ্যন্তরীণ চাপ বাহিরের চাপ থেকে বেশি হওয়ায় পাকা কাঁঠালের গন্ধ কাঁঠালের ত্বকের সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে আসে। মানে ভিতরে তো চাপটা বেশি, গন্ধের চাপটা তো বাহির থেকে ভিতরে অনেক বেশি। সো প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে সেই পাকা কাঁঠালের যে গন্ধটা, সেটা কিন্তু সেই কাঁঠালের যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো থেকে ফার্স্টে সজোরে বেরিয়ে আসে, এখানে নিঃসরণের ঘটনা ঘটে, ঠিক আছে? আচ্ছা, এরপর গন্ধ বের হওয়ার পর তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এই ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয়। সো গন্ধটা বের হয়ে তো এমন না যে শুধুমাত্র কাঁঠাল গাছের নিচেই গন্ধ পাওয়া যায়, এটা কিন্তু আশেপাশে ঘরবাড়ি থাকলে তারাও কিন্তু এই গন্ধটা পায়। সো যেহেতু ফার্স্টে গন্ধ বের হচ্ছে কাঁঠাল থেকে, সেই জন্য নিঃসরণ ঘটবে, এরপরে গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়তেছে, এই জন্য এখানে কি ঘটবে? ব্যাপন ঘটবে। সো এক জায়গায় নিঃসরণ ঘটবে, আর এক জায়গায় ব্যাপন ঘটবে। সো ফার্স্টে হচ্ছে নিঃসরণ ঘটবে, তারপরে ব্যাপন ঘটবে, ঠিক আছে? সো আমরা দুইটার প্রসেসই এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। ন্যাপথলিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন? আচ্ছা, সো এই ক্ষেত্রে আমাকে সাহায্য করবে ঊর্ধ্বপাতিত পদার্থ যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো। তো আমরা জানি যে ঊর্ধ্বপাতন হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় পদার্থ কঠিন থেকে সরাসরি কোন অবস্থায় রূপান্তরিত হয়? কঠিন থেকে পদার্থগুলো সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তো এখানে যেটা বলতেছে যে ন্যাপথলিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন? কারণ আমরা ফার্স্টে জানি যে কঠিন ঊর্ধ্বপাতিত পদার্থের কোনো তরল অবস্থা নেই, ঠিক আছে? সো ন্যাপথলিন একটি কি ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ। সো কঠিন ন্যাপথলিনকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এটি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, এর কোনো তরল বা ভৌত অবস্থা থাকে না, অর্থাৎ এটার কোনো তরল অবস্থা আমরা পাবো না। এটাকে আমি সারাদিন তাপ দিলেও সে তরল হবে না, কঠিন থেকে স্ট্রেট সে গ্যাসীয় অবস্থায় যাবে, গ্যাসীয়কে শীতল করলে সে স্ট্রেট কঠিনে চলে আসবে, কখনো এর আমরা তরল অবস্থা পাবো না। সো সহজে যদি বলতে চাই, ন্যাপথলিন ঊর্ধ্বপাতিত পদার্থ হওয়ায় এর কোনো তরল অবস্থা থাকে না। আচ্ছা,
দেখো পরবর্তী কোশ্চেন যে কার্বন ডাই অক্সাইডের তাপীয় বক্ররেখা অঙ্কন করে ব্যাখ্যা করো। আমরা একটু আগে যে ন্যাপথলিন এর সংজ্ঞাটা দেখেছিলাম, তো এই ন্যাপথলিনের সংজ্ঞার মতো করে কার্বন ডাই অক্সাইডেরটাও আমরা এক্সপ্লেন করতে পারবো। কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তার মানে কি কার্বন ডাই অক্সাইডেরও তরল অবস্থা থাকবে না। তো আমরা এখন কার্বন ডাই অক্সাইডের গ্রাফ নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখো এখানে এই যে গ্রাফটা দেখা যাচ্ছে, এই গ্রাফের তিনটা অংশ। একটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, মধ্যবর্তী অংশে তুমি কঠিন প্লাস বাষ্প বা গ্যাসীয়, তুমি যেহেতু এখানে বাষ্প লিখছে, আচ্ছা কঠিন প্লাস বাষ্প লিখলাম আমরা, মধ্যবর্তী অংশে আমরা কঠিন প্লাস বাষ্পীয় কার্বন ডাই অক্সাইড পাবো, আর এখানে পাবো আমরা অ্যানাদার যে বাষ্প। এখন ব্যাপারটা, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা গ্যাসীয় লিখে দিই, এটা গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড, যে মানে সে সরাসরি গ্যাসীয় হবে। আর মধ্যবর্তী অংশে আমরা কঠিনও পাবো প্লাস গ্যাসীয় পাবো, আমরা দুই রকমের কার্বন ডাই অক্সাইডই মধ্যবর্তী অংশে আমরা দেখতে পাবো। তো তিনটা অংশে কেন বললাম, দেখো যেহেতু এটার কোনো তরল অবস্থা নেই, তার মানে কি গ্রাফের মধ্যে তরল অংশগুলো আসবে না। আমরা ফার্স্টে ধরে নিলাম কোনো একটা কার্বন ডাই অক্সাইড এ পয়েন্টে আছে, তখন সে তার একটা তাপমাত্রা থাকবে যেটা কঠিন তাপমাত্রা, এরপরে সে আস্তে আস্তে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে থাকবে। সো বিসি লাইনের মধ্যে তুমি কঠিন কণাও পাচ্ছ প্লাস গ্যাসীয় কণাও পাচ্ছ। আবার সিডিতে কি হবে, সমস্ত কণাগুলো কঠিন হয়ে যাবে আর সমস্ত কণাগুলো সিতে গ্যাসীয় হয়ে যাবে। এরপর তাপমাত্রা বাড়ালে আস্তে আস্তে গ্যাসীয় কণার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তারা পাত্র থেকে আস্তে আস্তে কি হয়ে যাবে, উড়ে যাবে। তো এভাবে কিন্তু কার্বন ডাই অক্সাইডের যে তিনটা অবস্থা আছে, এই অবস্থাগুলো আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে, কঠিন পদার্থের ব্যাপনের হার কম কেন ব্যাখ্যা করো। আচ্ছা সো সহজ হিসাব দেখো, কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। যে পদার্থ ছড়িয়ে পড়তে যত বেশি সময় লাগে সেই পদার্থের ব্যাপনের হার তত কম। সো ব্যাপারটা যে টাইম যত বেশি হবে ব্যাপনের হার আর তত কি হবে, কম হবে। এখন কোশ্চেন, কঠিন পদার্থের ব্যাপনের হারটা কেন কম? কারণ খেয়াল করো এখানে দেখো, কঠিন পদার্থের অণুগুলো কি থাকে, একে অপরের সাথে একদম এরকম মানে পাশাপাশি থাকে, একদম একে অপরের কাছাকাছি থাকে। তাহলে এই যে কঠিন পদার্থের যে অণুগুলো আছে, এই অণুগুলোতে একে অপরের খুব ক্লোজলি থাকে। তাহলে এই অণুগুলো কি করতে পারে না, খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে না। এখন অণুগুলো ক্লোজলি থাকে, এটা দ্বারা কি বোঝানো হয়, এদের আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক বেশি, এদের আন্তঃকণা আকর্ষণ বলটা কি অনেক বেশি। যেহেতু আন্তঃকণা আকর্ষণ বল বেশি, সেহেতু তারা কি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে না, তাদের ছড়িয়ে পড়তে অনেক বেশি সময় লাগে। তো যেটাই বলতেছে যে ছড়িয়ে পড়তে যদি তোমার বেশি সময় লাগে, তাহলে অবশ্যই তোমার ব্যাপনের হারটা কি হবে, কম হবে। এবং ছড়িয়ে পড়তে কেন বেশি সময় লাগে, কারণ অণুগুলো খুব সন্নিকটে থাকে, এদের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি। এই বেশি যেহেতু এরা একে অপরকে ছেড়ে যেতে চায় না, এবং যার কারণে আমাদের এই ব্যাপন হারটা অনেক স্লোলি হয়, অনেক বেশি সময় লাগে। তো আমরা ওভারঅল চিন্তা করলে বলতে পারি যে ব্যাপন হারটা অনেক কম, কঠিন পদার্থের ব্যাপনের হারটা অনেক কম। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে তাপমাত্রার সাথে ব্যাপন হারের সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা তো আমরা এবার তাপমাত্রার সাথে ব্যাপন হারের সম্পর্কটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যেই পয়েন্টটা বলতে পারি যে তাপমাত্রা যত বেশি হবে, খেয়াল করো, তাপমাত্রা যত বেশি হবে তত ব্যাপন হার বাড়বে। এখন তাপমাত্রা বেশি হলে ব্যাপন হার কেন বাড়বে, আমরা এখন সেই পয়েন্টটা একটু মানে ব্যাখ্যা করব। খেয়াল করো, ধরো এটা একটা কঠিন পদার্থ, এটার অণুগুলো খুব কাছাকাছি আছে। তো যখন তুমি এটাকে তাপ দিবা, যখন আমরা এটাকে তাপ দেবো, তখন কি এই তাপ শক্তির ফলে অণুগুলো কি একটু দূরে সরে যাবে না বলো তো, আগের থেকে একটু দূরে সরে যাবে, দূরে ছড়িয়ে পড়বে। আচ্ছা তো দেখো আগের থেকে কিন্তু ছড়াচ্ছে, বাট তুমি যদি তাপমাত্রা স্টিল কন্টিনিউ করো, তখন অণুগুলা কি আরো এরকম দূরে সরে যাবে না, মানে আরো ডিস্টেন্সে তারা অবস্থান করবে না। তাহলে আমরা কি বলতে পারতেছি, তাপ যখন আমি দিব তখন অণুগুলো কি গতিশক্তি লাভ করবে, গতিশক্তি লাভ করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়বে। এদের মধ্যকার যে আন্তঃকণা আকর্ষণ বল সেটা হ্রাস পাবে। যেরকম কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল খুবই বেশি, বিধায় অণুগুলো একদম ক্লোজলি থাকে, বাট তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বলটা কমে যায় এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল আরো কমে যায়। তো তাপ দিতে থাকলে আন্তঃকণা আকর্ষণ বল যেমনিভাবে কমবে, অণুগুলো ঠিক তেমনিভাবে দ্রুত ছড়িয়ে পড়তে থাকবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে ওভারঅল সামারি হচ্ছে এইটা, যে তাপমাত্রা যত বেশি হবে পদার্থের ব্যাপনের হার তত বাড়বে। আমাদের অ্যান্সারে আশা করি এই বিষয়গুলো লেখা হয়েছে। দেখো যে
এই যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাপনের হার বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি অণুসমূহের মধ্যবর্তী আকর্ষণ কমতে থাকে, আন্তঃকণা আকর্ষণ বল কমে যায়, গতিশক্তি বৃদ্ধি পায়, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ঠিক যেমনিভাবে কমবে এদের মধ্যকার গতিশক্তি, কারণ তাপ দেওয়া মানেই তো শক্তি প্রদান করে, সো অণুগুলো কি পাবে, শক্তি পাবে, ঠিক আছে। আচ্ছা, তো এরা তখন খুব দ্রুত চলাচল করতে পারে, ফলে ব্যাপন হারও বৃদ্ধি পায়। তাই বলা যায় যে তাপমাত্রার সাথে ব্যাপন হারের সম্পর্ক কিরকম, সমানুপাতিক, যেটা আমরা ফার্স্ট ইকুয়েশনে দেখিয়েছিলাম যে তাপমাত্রা সমানুপাতিক ব্যাপনের হার, তাপমাত্রা যত বাড়বে বস্তুর ব্যাপনের হার তত বাড়বে। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে নিঃসরণ ও ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া কেন। আচ্ছা, তো ফার্স্টে এসে সংজ্ঞা যে ব্যাপন কাকে বলে, সরু ছিদ্র পথে। আচ্ছা, ফার্স্টে নিঃসরণ সংজ্ঞাটা দেওয়া হচ্ছে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো একটা গ্যাসীয় পদার্থের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। সো নিঃসরণ মানে কি, নিঃসরণ মানে হচ্ছে যে আমার গ্যাসীয় পদার্থগুলো একটা চাপ, উচ্চ চাপ থেকে একটা নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসবে, সেটা হচ্ছে নিঃসরণের প্রক্রিয়া। আচ্ছা, এবারে আসো, নিঃসরণের ক্ষেত্রে কিন্তু বলছে আগে যে নিঃসরণের ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব আছে। তুমি যদি চাপ প্রয়োগ না করো বা যদি এরকম চাপের একটা তারতম্য সৃষ্টি না হয় যে উচ্চ চাপ এবং নিম্ন চাপ, যদি আমি একটা তারতম্য সৃষ্টি করতে না পারি, ইভেন নিঃসরণ চাপ প্রয়োগ করলে তবেই কিন্তু হবে, চাপ প্রয়োগ ছাড়া আসলে নিঃসরণটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই যে চাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থের গ্যাসীয় মাধ্যম সরু ছিদ্র পথে সজোরে বেরিয়ে আসে। এখানে আরো কিছু ব্যাপার আছে নিঃসরণের ক্ষেত্রে, আরো কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে গ্যাসীয় পদার্থ, একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, আর একটা হচ্ছে গ্যাসীয় মাধ্যম, ঠিক আছে। সো এরকম অনেকগুলো জিনিস নিঃসরণের উপর নির্ভর করে। এবারে আসো ব্যাপনের কাছে। অপরদিকে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। তাহলে আমরা কিন্তু ডিফারেন্স এখন ডিফারেন্সগুলো খুঁজে পাচ্ছি। নিঃসরণের ক্ষেত্রে যেরকম ভাবে চাপের প্রভাব ছিল, বাট ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই। সো ব্যাপন চাপের উপর নির্ভরশীল না, চাপ ছাড়াই ব্যাপন হতে পারে। আবার এই ব্যাপনটা যে কোনো পদার্থের জন্য হতে পারে, কঠিন পদার্থ বলো, তরল পদার্থ বলো, বায়বীয় পদার্থ বলো, যে কোনো পদার্থের ব্যাপন হতে পারে, কিন্তু নিঃসরণ কিন্তু শুধুমাত্র বায়বীয় পদার্থের জন্য হয়। সো প্রসেস দুইটা ভিন্ন, যার কারণে সকল পদার্থ ব্যাপন সম্পন্ন করলেও সকল পদার্থ নিঃসরণ সম্পন্ন করে না। সো আমরা জাস্ট এই পয়েন্টগুলো বা এই যে ডিফারেন্সগুলো আছে সেই ডিফারেন্সগুলো যদি আমরা মেনশন করে দিতে পারি, আশা করতেছি আমাদের এই অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে। ব্যাপন এবং নিঃসরণ দুটি প্রক্রিয়া, ভিন্ন ভিন্ন প্রক্রিয়া। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছেন, বডি স্প্রে ব্যবহারের সময় ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল, অথবা এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে বডি স্প্রেতে আগে নিঃসরণ এবং পরে ব্যাপন ঘটে ব্যাখ্যা করো। সো দুইটা কোশ্চেনের অ্যান্সার সেম, একটাতে তোমাকে অ্যান্সারটা বলে দিয়ে ব্যাখ্যা করতে বলেছে, আর একটাতে ফার্স্টে জানতে চাচ্ছে দেন ব্যাখ্যা করতে বলেছে। সো আমরা দুইটা প্রশ্নেরই একসাথে অ্যান্সারটা বোঝার চেষ্টা করব। তো দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের কিওয়ার্ডটা যে বডি স্প্রেতে যখন আমরা বডি স্প্রে যখন আমরা ব্যবহার করি, সেখানে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে আগে কি ঘটবে, আগে নিঃসরণ ঘটবে। কেন নিঃসরণটা আগে ঘটবে খেয়াল করো, কারণ বডি স্প্রেতে আমার একটা ছোট্ট একটা শিশির মধ্যে কিন্তু অনেকগুলো স্প্রে আমরা রেখে দিই, অনেক স্প্রে সেখানে থাকে। সো ওই জায়গাতে একটা হাই প্রেশার ক্রিয়েট হয়, আর বাইরের এনভায়রনমেন্টে থাকে লো প্রেশার, মানে বায়ুমণ্ডলের চাপ যদি হিসাব করো সেখানে প্রেশারটা অনেক কম থাকে। সো তুমি যখন স্প্রে করো তখন কি হয়, অণুসমূহ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে আস্তে আস্তে বের হয়ে আসে। সো এই যে বের হয়ে আসার প্রসেস, এটাকে আমরা নিঃসরণ বলবো ফার্স্টে। তাহলে এখানে নিঃসরণটা ফার্স্টে ঘটবে। নেক্সট কি হবে, নেক্সট এখানে ঘটবে হচ্ছে ব্যাপন, কেননা এই নিঃসরণ থেকে গ্যাসীয় পদার্থগুলো যখন বের হবে তখন সে তো রুমের চারদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, ঘ্রাণটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। তাহলে এই যে ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়তেছে, এখানে হবে ব্যাপন। তাহলে আমরা বলতে পারি যে নিঃসরণটা আগে হবে, ব্যাপনটা পরে হবে। নিঃসরণের ক্ষেত্রে প্রেশারের একটা থাকবে, আর ব্যাপনের ক্ষেত্রে প্রেশারের কোনো এখানে তারতম্য থাকবে না। তো এই কথাগুলো কিন্তু এখানে বলা হয়েছে। দেখো যে বডি স্প্রের বোতলের মধ্যে থাকে বাষ্পের অণুসমূহের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে, যাকে নিঃসরণ বলা হয়। নিঃসরণের পর নিশ্চিত বাষ্প ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। তাহলে ফার্স্টে কি হবে, নিঃসরণ হবে। এরপর নিঃসরণ হওয়ার পরে কি হয় বলতো, অতএব আমরা বলতে পারি বডি স্প্রে ব্যবহারের সময় ব্যাপন ও নিঃসরণের মধ্যে আগে কারটা ঘটবে, আগে নিঃসরণটা ঘটে যাবে আর কি। তো ব্যাপন জাস্ট পরে হবে, নিঃসরণ হওয়ার পরে তারপরে ব্যাপনের পার্টটা আসবে, তারপরে ঘ্রাণ সমস্ত রুমের চারদিকে ছড়িয়ে পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে না, সেখানে কি হচ্ছে, ব্যাপন হচ্ছে। ফার্স্টে নিঃসরণ হচ্ছে, তারপরে ব্যাপন হচ্ছে। আচ্ছা, যাচ্ছি আমরা সর্বশেষ প্রশ্ন। দেখো, উদাহরণ সহ নিঃসরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আচ্ছা, উদাহরণ সহ আমাকে নিঃসরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা আসলে নিঃসরণ প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করে দেই। আমরা এভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি যে ধরো এই একটা বেলুন, বেলুন আমরা এখানে ফার্স্টে একটা টেপ লাগালাম, টেপ লাগালাম, এরপর এটাকে কি করলাম, সিদ্ধ করলাম। তখন কি করবে, এই গ্যাসীয় অণুগুলো কি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবে না, গ্যাসীয় অণুগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই যে আমাদের
এক্সাম্পল যে একটা বেলুনের মধ্যে ফার্স্টে আমরা টেপ লাগাবো, দেন সেখানে একটা ছিদ্র করলে গ্যাসীয় পদার্থগুলো সজোরে আস্তে আস্তে বেরিয়ে আসবে। এই যে প্রসেসটা, বেরিয়ে আসার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে কি বলা হয়? সেই প্রসেসটাকে বলা হয় নিঃসরণ। তো এখানে এই কথাটাই বলছে, দেখো যে যদি আমরা স্কচ টেপ, ঠিক আছে, স্কচ টেপ দিয়ে যদি আমরা লাগিয়ে দেই, তো এরপরে এটাকে আমরা হচ্ছে সমস্ত বাতাস আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার সাথে সাথে কি হবে? সেখানে একটা চাপের একটা তারতম্য থাকবে। কিসের তারতম্য? চাপের তারতম্য। দেখো এখানে কিন্তু এই যে আমরা কিন্তু বলতে পারি যে এই বেলুনের এখানে কি বলতো, এই বেলুনের ভিতরে হচ্ছে উচ্চ চাপ, আর পরিমণ্ডলের বায়ুমণ্ডলে হচ্ছে গিয়া নিম্ন চাপ। তাহলে এক জায়গায় হবে উচ্চ চাপ, এক জায়গায় হবে নিম্ন চাপ। তো এই যে চাপের যে একটা ঘাটতি হচ্ছে, উচ্চ চাপ থেকে গ্যাসীয় পদার্থগুলো কোন দিকে চলে আসবে? আস্তে আস্তে নিম্নচাপের দিকে চলে আসবে। সো এই কথাগুলো যদি আমরা মেনশন করে দিতে পারি, তখন বলতে হবে যে না, এখানে আসলে নিঃসরণটা হচ্ছে। আচ্ছা, ব্যাপন ও নিঃসরণের মূল পার্থক্যটা কি? তো ব্যাপন ও নিঃসরণের মূল পার্থক্য হচ্ছে, ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, মানে ব্যাপনটা চাপ দ্বারা নিয়ন্ত্রিত নয়, ঠিক আছে, কিন্তু নিঃসরণটা কিন্তু চাপের প্রভাব আছে। নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কিন্তু নিঃসরণ একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ব্যাপন আপনা আপনি হতে পারে, বাট নিঃসরণ কখনো আপনা আপনি হবে না, ঠিক আছে। নিঃসরণ তুমি যখনই চাপের একটা তারতম্য তৈরি করবা, তখনই তুমি এটা আসলে দেখতে পাবা আর কি। আচ্ছা, ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল, আচ্ছা আরো একটা জিনিস, যে ব্যাপন কাদের ক্ষেত্রে হয়? কঠিন তরল গ্যাসীয় সকল পদার্থের কি হতে পারে? ব্যাপন হতে পারে। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের কিন্তু গ্যাসীয় মাধ্যমে নিঃসরণ হয়। তো আমরা অনেকগুলো পার্থক্য দেখলাম, আমরা এখন পার্থক্যগুলো একটু নোট করব। নাম্বার 1, ব্যাপন চাপ দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু নিঃসরণ চাপ দ্বারা নিয়ন্ত্রিত, নাম্বার 1। নাম্বার 2, ব্যাপন কঠিন তরল বায়বীয় সকল পদার্থের হয়, বাট নিঃসরণ শুধুমাত্র বায়বীয় মাধ্যমে বায়বীয় পদার্থেরই হয়, অন্য কোনো মাধ্যমে অন্য কোনো পদার্থের হবে না। গেল 2টা। আর 3 নাম্বার, ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ব্যাপন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বাট নিঃসরণ কিন্তু কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। সো এইভাবে ব্যাখ্যা করে দিলে আমাদের এইখান থেকে অ্যান্সারটুকু যা আছে সেগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এই পর্বে যতগুলা আমাদের কোশ্চেন ছিল অনুধাবন, সো আমরা সেগুলো ব্যাখ্যা করলাম। আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো।